ওকে, তো দেখো আজকে ডেটা কমিউনিকেশনের ম্যাথ দেখবো। আমরা হচ্ছে আইপির বা সাবনেটিং এর ম্যাথ গুলো দেখছি, যেটা থেকে হুম। কোশ্চেন একটা আসেই। যেমন রিসেন্টলি বাকরাবাদ গ্যাস ফিল্ডের পরীক্ষা হয়েছে, ওইখানেও আইপি থেকে একটা ম্যাথ দিছে, সাবনেটিং। ম্যাথ মানে স্যার রাইটিং। হ্যাঁ, রিটেন এক্সাম। সো মানে আইপি 10 ম্যাথ। মার্কস নাকি এরকম? 5 মার্ক 5। ও আচ্ছা, 5। দেখ তোমার ভালো স্যার। ওখানে লুপ ব্যাক আইপি আছে না? জি স্যার, লুক ব্যাক আইপি হ্যাঁ, ওই লুপ ব্যাক আইপি একশো থেকে। সাতাইশ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো হ্যাঁ, থেকে ওই তো একশো ওই সাতাইশ একশো লিখেছে। সাতাইশের ব্লকটা পুরাটা, ওইটা থেকে প্রশ্ন আসছিল। সো এরকম তুমি আইপির ম্যাথ তুমি পাবাই। যদি বুয়েট কোশ্চেন করে, খুব সম্ভাবনা 99.99% সম্ভাবনা থেকে ও হচ্ছে আইপি থেকে একটা ম্যাথ দেবে। আর জি ব্যাংক স্যার। ট্যাঙ্কে হচ্ছে পাইলে পাইতে পারো, না পাওয়ার সম্ভাবনাও আছে, কারণ ব্যাংকের কোশ্চেন একটু উল্টাপাল্টা হয়। ওকে, তো আজকে দেখি হচ্ছে ডেটা কমিউনিকেশন এবং ডেটা কমিউনিকেশনের ম্যাথ। আমি চেষ্টা করব হচ্ছে ডেটা কমিউনিকেশনের ম্যাথ দেখাইতে, এরপরে চেষ্টা করব হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের ম্যাথ দেখাইতে। ম্যাথগুলো আগে শেষ করতে পারলে এরপরে থিওরিটিক্যালে শুরু করব। আচ্ছা স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আহ, আহ, আমরা ডেটা কমিউনিকেশনের ম্যাথ যখন দেখি, তখন আমাদের যে জিনিসগুলো আসে তার মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং, এই মাল্টিপ্লেক্সিংটা খুব আসে এবং এখান থেকেই ম্যাথটা দেয় বেশি। মাল্টিপ্লেক্স এটা ডেটা কমিউনিকেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মাল্টিপ্লেক্সিং। এখন মাল্টিপ্লেক্সিং এ আসলে হয় কি? মাল্টিপ্লেক্সিং এ যেটা হয়, ধরো একটা এরকম চ্যানেল আছে বা একটা রাস্তা আছে, একটা রুট আছে। এই রুটের ভিতরে বা একটা ধরো মিডিয়ামই আছে, এটাকে নর্মালি বলে চ্যানেল। এটাকে বলে হচ্ছে চ্যানেল। এটাকে বলে চ্যানেল। এই চ্যানেলের ভিতর দিয়ে বিভিন্ন সিগন্যাল যাবে। এখন এই সাইডে এটা ধরো হচ্ছে সেন্ডার, এই সাইডটা হচ্ছে সেন্ডার, আর এই সাইডে হচ্ছে ধরো রিসিভার। তো এইখানে অনেকগুলো সেন্ডার পিসি আছে, অনেকগুলো কম্পিউটার আছে। তো ওরা কি করে, এই একটা জায়গাতে এসে হচ্ছে এই একটা চ্যানেল ইউজ করে ডেটা পাঠায়। আর এইখানেও ধরো এরকম কিছু হচ্ছে রিসিভার আছে, যারা হচ্ছে এই একটা জায়গা থেকে আবার ডেটা রিসিভ করে। তো মাল্টিপ্লেক্সিং এ যেটা করা হয়, যে দেখো আমি এতগুলো, এই চারটা পিসি বা চারটা কম্পিউটারের ডেটা যখন একটা সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে, আমরা তো এক ধরনের কমিউনিকেশন জানি যে ডিভাইস টু ডিভাইস, ধরো এই ডিভাইস থেকে এই ডিভাইসে সরাসরি আমি একটা কমিউনিকেশন করলাম, এইটা আর এটা ডাইরেক্ট কমিউনিকেশন। এরকম করে যদি চারটা কম্পিউটার আছে এবং এখানে চারটা কম্পিউটার আছে, সবার সাথে সবার যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে দেখা যাবে কি হবে, যে অনেক বেশি পরিমাণে তার লাগবে, অনেক বেশি পরিমাণে কস্টিং বাড়বে। সো এটা না করে আমরা যেটা করি, সেটা হয়েছে যে একটা সিঙ্গেল, একটা কমন হচ্ছে মিডিয়াম আমরা ব্যবহার করলাম, যার ভিতর থেকে হচ্ছে ডেটাগুলো পাস করবে। তাহলে এও ডেটা পাঠাতে পারবে, তারপরে এও ডেটা পাঠাতে পারবে, এবং এটা যেহেতু একটা মাত্র চ্যানেল ইউজ করছি, একটা মাত্র মিডিয়াম আমরা ইউজ করছি, তো এখানে কস্টিংটা কম হবে। এবং একই সাথে এই যে তারের বা মিডিয়ামের যে টোটাল ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে বুঝো, ধরো একটা পাইপের মধ্যে থেকে, একটা পাইপ আছে, ধরো এটা পাইপ, এই পাইপের মধ্যে থেকে যে যদি জল যায়, তাহলে কতখানি জল যাইতে পারে? হুম, স্যার পাইপটা স্যার যত মানে বড় যতখানি, হবে সে। তাই না? তার উইথ যতখানি ততটুকু। ঠিক একইভাবে হচ্ছে এখানেও কি পরিমাণ ডেটা যাবে, এটা হচ্ছে চ্যানেলের ক্যাপাসিটি। এই একটা চ্যানেল দিয়ে কি পরিমাণ ডেটা যাইতে পারে। এখন এই কম্পিউটারটা ডেটা পাঠাবে, এই কম্পিউটারটা ডেটা পাঠাবে, সবার ডেটা আমি একসাথে করে এই একটা সিঙ্গেল চ্যানেলের মাধ্যমে পাঠাই দিব। অপর পাশে রিসিভার এন্ডে ওই একটা চ্যানেল থেকে ডেটাটা সামহাউ, এখানে যেহেতু সব একসাথে পাঠাইছে, ও এখান থেকে সেপারেট করে করে যার যে ডেটা সে সেটা নিয়ে নিবে। এই কনসেপ্টটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ
অনেকগুলো সেন্ডার আছে যারা একটা মাত্র চ্যানেল ইউজ করতেছে, একটা চ্যানেল ইউজ করে তাদের ডেটাগুলো পাঠাইতেছে। কে কখন ডেটা পাঠাবে, একসাথে ডেটা পাঠানোর ফলে এদের মধ্যে মিক্সিং হয়ে যাওয়ার কথা সিগন্যাল, কিন্তু তা না হয়ে কিভাবে এখান থেকে ডেটা পাঠাবে ঠিকঠাকভাবে, এখানেও সঠিকভাবে ডেটাটা রিট্রিভ করা যাবে। রিসিভ করবে। এই টেকনিকটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং। এখন দেখো মাল্টিপ্লেক্সিং এর ভিতরে এগুলো আরো আমরা হচ্ছে যখন থিওরি ক্লাসে দেখব তখন ওইখানে আরো এগুলা টেকনিকগুলো আরো পড়বো, বাট আমরা এগুলোতে ফোকাস না করে এখন বেশি পড়বো হচ্ছে ম্যাথগুলো দেখা হয়ে গেলে তারপর আমি এসে চলে যাই। তারপর দেখো জি এখন স্যার। মাল্টিপ্লেক্সিং এর আবার তিনটা টাইপ আছে, তিন ভাবে মাল্টিপ্লেক্সিং করা যায়। সেটা হচ্ছে এফডিএম, তারপর হচ্ছে টিডিএম, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন না কি জানি ছিল স্যার আগে। ডব্লিউডিএম, আর হচ্ছে সিডিএম। এই হচ্ছে আমার মাল্টিপ্লেক্সিং এর টেকনিক। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আরো এরকম ওয়ে আছে, ঠিক আছে। তো এগুলো জি কি স্যার। বললাম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেংথ ওয়েভ। ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এইরকম ওয়েতে আমরা কি করতে পারি, মাল্টিপ্লেক্সিং করতে পারি। তবে সব থেকে বেশি ম্যাথ আসে হচ্ছে এই টিডিএম থেকে আর এফডিএম থেকে। জি তো স্যার। আজকে চেষ্টা করবো এই টিডিএম আর এফডিএম শেষ করতে। তো ওকে। তো ফার্স্টে হচ্ছে আমরা এফডিএমটা দেখা শুরু করি। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো মাল্টিপ্লেক্সিং এর কনসেপ্টটা হচ্ছে একটা বড় সিগন্যাল থাকে, একটা বড় সিগন্যালকে ভেঙে ছোট ছোট সিগন্যালে আমরা পরিণত করি। সেই ছোট ছোট সিগন্যালটা একটা কমন চ্যানেল ইউজ করে যায়, যাওয়ার পরে অপর প্রান্তে আবার সেই ছোট ছোট সিগন্যালগুলো এক করে একটা বড় সিগন্যাল আবার জেনারেট করে। এইটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সিং। এবার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ হচ্ছে ফ্রিকোয়েন্সির অনুপাতে, ফ্রিকোয়েন্সির অনুপাতে আমি সিগন্যালগুলোকে ভাঙতে থাকি। কিসের ভিত্তিতে? ফ্রিকোয়েন্সির অনুপাতে। ফ্রিকোয়েন্সির অনুপাতে। এক একজনের ফ্রিকোয়েন্সি এক এক রকম হইতে পারে, সেই অনুযায়ী আমি হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করে দিই। অর্থাৎ একটা চ্যানেল আছে, আমি তোমার একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আগের মতোই আমি হচ্ছে একটা এরকম বিশাল চ্যানেল দিলাম। এই চ্যানেলের ক্যাপাসিটি আমি লিখে রাখি এখানে। চ্যানেল ক্যাপাসিটি, চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে তোমার টোটাল 1500 হার্টজ। চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে 1500 হার্টজ, অর্থাৎ এইখানে টোটাল 1500 হার্টজ ডেটা, ফ্রিকোয়েন্সির ডেটা যাইতে পারবে। এরপরে আমার এই সাইডে চারটা ডিভাইস আছে, চারটা টেলিফোন আছে। ধরো এইটা হচ্ছে প্রথম টেলিফোন, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় টেলিফোন, তারপরে হচ্ছে তৃতীয় টেলিফোন, আর এরপরে হচ্ছে চতুর্থ টেলিফোন। এরকম টেলিফোন আছে। এই প্রত্যেকটা টেলিফোনের বা এই প্রত্যেকটা টেলিফোন কি করতে পারে, 300 হার্টজ এর বা 300 হার্টজ ফ্রিকোয়েন্সি বা 300 হার্টজ কম্পাঙ্কের সিগন্যাল জেনারেট করতে পারে। এই প্রথম টেলিফোনটা 300 হার্টজ ফ্রিকোয়েন্সির ডেটা 1200। জেনারেট করে, এইটাও 300 হার্টজের করে, এটাও 300 হার্টজের করে, এটাও 300 হার্টজের সিগন্যাল জেনারেট করে। এবং এই চারটা টেলিফোনই এই একটা মাত্র চ্যানেল ব্যবহার করে
তারা কমিউনিকেশন করবে। এই 4টা টেলিফোনই এই একটা মাত্র চ্যানেল ইউজ করে কমিউনিকেশন করবে, ডেটা আদান প্রদান করবে। তাহলে প্রত্যেকটা টেলিফোনের জন্য আমি কি বললাম, তিনশো টেলিফোনগুলার করে স্যার। টেলিফোনগুলোর ফ্রিকোয়েন্সি কত, টেলিফোনগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 300। ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি টেলিফোন ফ্রিকোয়েন্সি 300 হার্টজ। আর এই যে 300 হার্টজ করে, এখন ধরো এই টেলিফোনটা সিগন্যাল পাঠাইলো, এই টেলিফোনটা সিগন্যাল পাঠাইলো, এই টেলিফোনটা সিগন্যাল পাঠাইলো, এটাও পাঠাইলো। তো দেখা যেতে পারে কি এদের ভিতরে এরকম চ্যানেলের, একই চ্যানেল যেহেতু ইউজ করবে, তাদের সিগন্যাল মিক্স আপ হয়ে যেতে পারে, তাই না, একটা একটার সাথে মিশে যেতে হ্যাঁ হ্যাঁ। পারে। তো অনেক সময় দেখবা এরকম টিভির মধ্যে, যখন আমরা আগের দিনে টিভি চালাইতাম, তো এক চ্যানেলের ভিতরে আর এক চ্যানেলের কিছু ছবি আপসাপ হয়ে আইসা পড়তো। জানি না অ্যান্টেনা ইউজ করছো কিনা তোমরা। দেখি নাই স্যার। আচ্ছা, দেখো নাই। আমরা আর কি এরকম যখন অ্যান্টেনা দিয়ে টিভি দেখতাম, তখন দেখতাম বা হচ্ছে পাশের ঘরে হচ্ছে ধরো ডিশ লাইন আছে, আমার ঘরে ডিশ লাইন নাই। তো ওই ডিশ লাইনের কিছু সিগন্যাল আমার রুমের টিভিতেও আসতো। তো দেখতে পাইতাম যে চলতেছে বিটিভি, তার মাঝে আবার হচ্ছে হালকা করে একুশি টিভি, অথবা হচ্ছে ধরো অন্যান্য চ্যানেলের কিছু জিনিস চলে আসতেছে। এরকম হয়, আচ্ছা। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা হচ্ছে একটা সোর্সের সিগন্যাল আর একটা সোর্সের সিগন্যালের সাথে মিক্স হয়ে যাইতেছে, এরকম হইতে পারে। এগুলাকে বলা হয় ক্রস টক, একটা আরেকটার ভিতরে চলে যাওয়া, একটা আরেকটার ভিতরে মানে মিশে যাওয়া, এইগুলাকে বলা হয় হচ্ছে ক্রস। ক্রসটক বলে। আর যদি হচ্ছে এই সিগন্যালগুলো তো হচ্ছে, যেমন এই সিগন্যালটা যে যাইতেছে, এই সিগন্যালটার সাথে যদি অন্য কোনো চ্যানেল, অন্য কোনো সোর্সের কোনো সিগন্যাল যদি মিক্স হয়ে যায়, তখন সেইটাকে আমরা ধরতে পারি যে এইটা এই ডেটাটার জন্য নয়েজ। অর্থাৎ এইটা তো আচ্ছা। একটা ভালো ডেটা, যেটা আমি হ্যাঁ। রিসিভ করতে চাই, কিন্তু অন্য কোনো সোর্স থেকে কিছু ডেটা এসে এটার সাথে মিক্স হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই যে অন্য যেটা মিক্স হইলো সেটা হচ্ছে আমার এই ডেটাটার জন্য একটা নয়েজ, নয়েজ ডেটা। নয়েজ এটা, তাই না? তো এই নয়েজ যেন না হয় বা হচ্ছে ক্রস টক যেন না হয়, সেই জন্য আমরা কি করি, সেই জন্য আমরা সিগন্যালগুলোর ভিতরে গার্ড ব্যান্ড ইউজ করি। গার্ড ব্যান্ড, গার্ড ব্যান্ড মানে কিছু ফাঁকা স্পেস রাখি। সেই গার্ড ব্যান্ডটা হচ্ছে তোমার, আমি যদি লিখি ইউআরডি, গার্ড ব্যান্ড হচ্ছে তোমার 50 হার্টজ করে আছে। এবার চিত্রটা আঁকলে তুমি বাকিটুকু বুঝবা। তাহলে আমি যেহেতু এই চারজনকে একটা সিঙ্গেল চ্যানেল ইউজ করতে দিব, তাই আমি কি করব, চারজনের জন্য আমি এই পুরো চ্যানেলটাকে ভাগ করব। কিসের বেসিসে? ফ্রিকোয়েন্সির বেসিসে। এই ফ্রিকোয়েন্সির বেসিসে যেহেতু ভাগ করব, তখন এটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং। তাহলে আমি করি, ধরো এইখানে এই এটার জন্য এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটাকে আমি একটু মার্কিং করি। এইখানে আমার হচ্ছে 0 হার্জ আছে, 0 হার্জ থেকে শুরু হয়েছে। আর ম্যাক্সিমাম কত আমার দেয়া আছে? 15 হার্জ, তাই না? তাই 1500। এখানে হচ্ছে 15, জি স্যার। সরি 1500 হার্জ। এই টোটাল হচ্ছে আমার 1500 হার্জ। এবারে 0 থেকে 1500 হার্জের ভিতরে আমার কি করতে হবে, ডেটাগুলো যাতে যাইতে পারে সেই জন্য প্রত্যেকটা সোর্সকে সাব চ্যানেলগুলো আমি অ্যাসাইন করে দেবো। এই টোটাল 1500কে আমি 4টা সাব চ্যানেল বানাবো, যাতে করে একটা সাব চ্যানেল এইটা ইউজ করবে, আরেকটা সাব চ্যানেল এইটা ইউজ করবে, আরেকটা এইটা ইউজ করবে, আরেকটা এইটা ইউজ করবে। তাহলে আর কারোর সাথে কারো সমস্যা হবে না, প্রত্যেককে আলাদা আলাদা সাব চ্যানেল ভাগ করে দেব। তাহলে দেখো আমি যেহেতু প্রত্যেকটা টেলিফোনের ফ্রিকোয়েন্সি কত, 300 করে স্যার। 300 করে, তাহলে আমি 0 থেকে 300 পর্যন্ত, এইটা হচ্ছে, এইটা একটা সাব চ্যানেল, সাব চ্যানেল, এটা একটা সাব চ্যানেল কার জন্য? প্রথম টেলিফোনের জন্য 1 দিয়ে দিলাম। প্রথম টেলিফোন, এটা হলো 1 নাম্বার টেলিফোন, এক জি নাম্বার স্যার। টেলিফোনের জন্য এটা দিলাম। তাহলে আমার এখানে কত আসলো? 300। 300, 300 আসলো, ওকে। তারপরে যেহেতু আমি বলছি আমার একটা গার্ড ব্যান্ডও থাকবে,
গার্ড ব্যান্ড থাকবে, যেন এইটার জন্য তো একটা সাব চ্যানেল দিব, তাই না? তো ওই সাব জি স্যার। চ্যানেল আর এই যে প্রথমটার জন্য যে সাব চ্যানেল দিছি, এই সাব চ্যানেল দুইটার মাঝে 50 হার্জের কিছু জায়গা ফাঁকা রাখবে। তাহলে এই 50 হার্জ হচ্ছে এইটা, আমি এটারে এইটা কালার দিয়ে দিই। ধরো এই হচ্ছে আমার 50 হার্জ। গার্ড ব্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে এখানে কত আসবে? 50, 350। 350 হবে টোটাল। জি স্যার। 350। তাহলে এইটুকু হচ্ছে আমার গার্ড ব্যান্ড। ওকে, তাহলে পরবর্তী সাব চ্যানেলটা দিয়ে দিই। পরবর্তী সাব চ্যানেল হবে 650 হবে স্যার। 650। তাহলে আমার এখান থেকে এতটুকু এই চ্যানেলটা ইউজ করবে কে? এটা হচ্ছে সাব চ্যানেল ফর ডিভাইস 2। তাহলে এখানে 350 থেকে আরো 300 যোগ করলে 650, তাই না? জি স্যার, 650। 650। ওকে, এবার আবার একটা গার্ড ব্যান্ড দিব। তাহলে আবার একটা গার্ড ব্যান্ড দিলে কি আসে? 650 থেকে 700 আসবে স্যার। 700 আসে। তাহলে এইটুকু হচ্ছে আমার একটা গার্ড ব্যান্ড, এবং এটা হচ্ছে 700 হার্টস। এই পর্যন্ত, অর্থাৎ 650 থেকে 700 হচ্ছে এই জায়গাটুকু গার্ড ব্যান্ড হিসেবে ইউজ করো। গার্ড ব্যান্ড মানে কি দেখো, তাহলে হচ্ছে এইখানে এই যে সাব চ্যানেল 1 আর এই যে সাব চ্যানেল 2, এদের মাঝখানে এই যে একটা গার্ড ব্যান্ড আছে, অর্থাৎ এই চ্যানেল থেকে যে ডেটা যাবে আর এই চ্যানেল থেকে যে ডেটা যাবে, সেই ডেটা কখনো কি হবে না, মিক্স হইতে পারবে না। মিক্স হবে না, মিক্স হবে না, নয়েজ আসবে না। নয়েজ আসবে না। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতেছি। তাহলে পরবর্তী এটা 2 নাম্বারের জন্য দিলাম। এবার 3 নাম্বারের জন্য আমি কোন কত দিব? 700 থেকে আরো 300, 1000 হয়ে যাবে স্যার। 1000 হবে। তাহলে আমি দেই, এইটুকু হচ্ছে আমার 1000, এবং এটা হচ্ছে আমার সাব চ্যানেল কার 3 জন্য? 3 এর জন্য, 3 নাম্বার ডিভাইসের জন্য। আর লাস্ট আবার হচ্ছে আমি কি গার্ড করব? আরেকটা গার্ড ব্যান্ড দিব। তাহলে আরেকটা গার্ড ব্যান্ড দেই। 1050। এটা হচ্ছে আমার 50 1050। 1050 গেল। এরপরে যদি আমি আরো 300 দেই তাহলে লাস্ট কত আসবে? 1350 স্যার। 1350 আসবে। তাহলে এখানে আসবে, এটা হচ্ছে আমার সাব চ্যানেল কার জন্য? 4 4 নাম্বারের জন্য। নম্বর। এটা হবে 50। 1350। আরো কিছু যে 1500 টোটাল, তাহলে আরো কিছু বাকি আছে, বাট ওগুলো আমার হচ্ছে আনইউজড থেকে যাইতেছে। জি স্যার। তো এই যে দেখো, তাহলে আমি কি করলাম? প্রত্যেকটারকে আমি একই, এই যে চারটা ডিভাইসই সিগন্যাল জেনারেট করতেছে, তারা সবাই সিগন্যাল পাঠাবে, কিন্তু একটা কমন চ্যানেল ব্যবহার করবে। সেই কমন চ্যানেল যে ব্যবহার করবে, কমন চ্যানেল যাই ব্যবহার করুক সমস্যা হবে না, কারণ আমি তাদেরকে ফ্রিকোয়েন্সির বেসিসে 4টা সাব চ্যানেলে ভাগ করে ডিভাইস দিচ্ছি, করছি। ডিভাইড করে দিচ্ছি। তো এখন যখন প্রথম ডিভাইস থেকে কোনো সিগন্যাল আসবে, ওকে কি করবে? 0 থেকে 300 হার্জ এই চ্যানেলের মধ্য থেকে পাঠিয়ে দেবে। যখন 2 নাম্বার ডিভাইস থেকে কোনো সিগন্যাল আসবে, তাকে কি করবে? 350 থেকে 650 এর মধ্যে এই ফ্রিকোয়েন্সিতে বা এই সাব চ্যানেল থেকে পাঠিয়ে দিবে। একইভাবে হচ্ছে 700 থেকে 1000 হবে 3-এর জন্য, আর 1050 থেকে 1350 হবে 4 নাম্বার ডিভাইসের জন্য ডেডিকেটেড সাব চ্যানেল। এইগুলা থেকে এরা এইভাবে ডেটা পাস করবে। এটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। অনেক সময় কিন্তু এই চিত্র আঁকাটাও পরীক্ষায় আসে, যে এরকম এরকম রিকোয়ারমেন্ট দিয়ে রাখলো যে তোমার 1500 হার্জ ক্যাপাসিটির একটা চ্যানেল আছে, তোমার টেলিফোন আছে এরকম 4টা, এবং এরা হচ্ছে এই কমন চ্যানেলটা ব্যবহার করবে, এবং গার্ড ব্যান্ড দেওয়া আছে 50 হার্জের, তুমি এইটা রিপ্রেজেন্ট করে একটা ডায়াগ্রাম তৈরি করো। তখন কিন্তু তোমাকে এইরকম একটা ডায়াগ্রাম তৈরি করে দেখাইতে হবে। এইরকমও আঁকতে পারো, অথবা তুমি এইরকম আঁকতে পারো। এইরকম চিত্র হয়তো দেখছো। এটা হচ্ছে তোমার স্যার 0 থেকে আগেরটাই ভালো। 300। এটা আরো ইজি, 0 থেকে 300। তিন- তারপরেরটা কি?
মাঝখানে কত 50 50, 50 50 থাকবে গার্ড ব্যান্ড, তাহলে ওই 50 বাদ দিয়ে 350 থেকে 350 থেকে কত পর্যন্ত 650 650 পর্যন্ত থাকবে হচ্ছে তোমার সেকেন্ডটার জন্য। তারপরে 650 আর 50 গার্ড ব্যান্ড দিলে 700, তাহলে 700 থেকে 3 নাম্বার 700 ইসের জন্য থাকবে ফ্রিকোয়েন্সি, তাহলে 700 থেকে 1000 পর্যন্ত তোমার 3 নাম্বার। এরপরে আবার গার্ড ব্যান্ড 1050 থেকে 1350 1350 পর্যন্ত আমার কি থাকবে 1050, 1050 থেকে 1350, 1350, এই 1350 পর্যন্ত থাকবে বাকিটা। তাহলে মাঝখানে হচ্ছে গার্ড ব্যান্ড করবে, তাই আমি মাঝখানে গার্ড ব্যান্ডটুকু ড্র করে দিই, এইটুকু হচ্ছে আমার গার্ড ব্যান্ড, বা এইভাবেও দিতে পারো, এইটুকু হচ্ছে আমার গার্ড ব্যান্ড, এটুকু হচ্ছে গার্ড ব্যান্ড। বুঝতে পারছি, এইভাবেও চিত্রটা আইকে দিয়ে আসতে পারো। বুঝতে পারছি এতটুকু? বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এটা কি স্যার একটা ম্যাচ চলে গেল? এটা ডাইরেক্ট ম্যাচ যায় নাই, মানে হচ্ছে এইরকম কিন্তু আসে পরীক্ষায়, এটা বললাম এরকম ফিগার ড্র করতে দেয়। তো আমরা হচ্ছে এখন একটা ম্যাথ দেখব, যদি তুমি এই পর্যন্ত বুঝে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি এটা। এবার দেখো প্রবলেম 1, আমি প্রবলেমটা লিখি। assume that a voice channel occupies a bandwidth of 4 kilohertz, 4 kilohertz। তারপরে we need to combine 3 voice channel into a link with a bandwidth of 12 kilohertz from 20 kilohertz to 32 kilohertz. কিলোহার্টজ। Show the configuration using FDM with no guard band। এখানে কি নাই, গার্ড ব্যান্ড নাই, গার্ড ব্যান্ড নাই। কোনো গার্ড ব্যান্ড দিব না। অর্থাৎ আমরা যে এই জায়গাটাতে এই যে মাঝখানে যে গার্ড ব্যান্ড গুলো এটার দিয়েছিলাম, দরকার নাই স্যার। এটা থাকবে না, তখন এইগুলা হচ্ছে এরকম কাছাকাছি আসবে। এই একটা, আবার পরেরটা লাগালাগি এখান ঠিক থেকে আছে। শুরু হবে, আবার পরেরটা এখান থেকে শুরু হবে, এরকম হবে, ঠিক আছে? তখন আর ওই যে ওই মাঝখানে গার্ড ব্যান্ডটা থাকবে না। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, আমার একটা ভয়েস চ্যানেল আছে, যে চ্যানেলটার ব্যান্ডউইথ মানে ক্যাপাসিটি সেটা হচ্ছে কত 4 4 কিলোহার্টজ। কিলোহার্টজ। এখান থেকে 4 কিলোহার্টজের ডেটা আমি পাস করতে পারবো এত ফ্রিকোয়েন্সির, এবং এই চ্যানেলটাকে ব্যবহার করে 3টা ভয়েস চ্যানেল কমিউনিকেশন করবে, যাদের প্রত্যেকের ব্যান্ডউইথ হচ্ছে 12 কিলোহার্টজ, এবং সেই 12 কিলোহার্টজ কত থেকে কত পর্যন্ত, 20 থেকে 32, 20 থেকে 32 কিলোহার্টজ। এখানে দেখো 32 থেকে 20 বিয়োগ করলে 12 আসে, অর্থাৎ মানে 12 কিলোহার্টজ তো তার ভ্যালুটা, রেঞ্জটা হচ্ছে 20 থেকে 32। এখন এই শো দ্য কনফিগারেশন ইউজিং এফডিএম, এই কনফিগারেশন এইটা কিভাবে করব, এটার কনফিগারেশনটা দেখাইতে বলছে এফডিএম ইউজ করে উইথ নো গার্ড ব্যান্ড, যেখানে কোনো গার্ড থাকবে না। গার্ড ব্যান্ড থাকবে না। তাহলে আমি যদি ফার্স্টে হচ্ছে ওইরকম একটা চিত্র আঁকি,
এদিকে আছে এটা। তো ফার্স্টে এইদিকে হচ্ছে 0 হার্স। আমার এই 12 কিলো হার্স শুরু হয়েছে কোথা থেকে? 20 থেকে 32। 32। তাহলে আমার ধরো 20 এইখানে, 20 হার্স থেকে শুরু করে 32 হার্স পর্যন্ত যাবে। তাহলে এখানে চ্যানেল কয়টা? 3। 3টা। তাহলে প্রথমটা দেই, প্রত্যেকে কত? তো প্রত্যেকে তো স্যার চার, 4 করে। না না, প্রত্যেক, আচ্ছা টুরিং ব্যান্ড। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা একটু তাহলে মানে আমি ভুল করছি। এইখানে দেখো, অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল অকুপাইজ এ, মানে আমার আচ্ছা বুঝতে পারছি, এখানে হচ্ছে 4 কিলো হার্জের ভয়েস চ্যানেল আছে। অর্থাৎ আমি যে 3টা চ্যানেল ইউজ করতেছি, এই 3টা চ্যানেল একটা কমন লিঙ্ক ব্যবহার করবে, যেখানে প্রত্যেকটা ভয়েস চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে 4 কিলো হার্টজ। তার মানে ঠিক আছে, প্রত্যেকটা, তাহলে মেইন চ্যানেল মানে যার মাধ্যমে যাবে ওটার মানটা ওটার তো স্যার নেই। ক্যাপাসিটিটা এখানে দেয়া নেই। ওটা আচ্ছা মানে ধরে নাও বড় একটা কমিউনিকেশন চ্যানেল, যেখানে আমি আচ্ছা। 3টা, যেমন এখানে বলছে যে 3 ভয়েস চ্যানেল, যে উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেল ইনটু এ লিঙ্ক, কিন্তু এই লিঙ্কের ক্যাপাসিটি কত এটা বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, ও না বলছে এই যে 12, সরি সরি, এই যে বলছে ইনটু এ লিঙ্ক উইথ এ ব্যান্ডউইথ অফ 12 কিলোহার্টজ। লিঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 12 কিলোহার্টজ। যে লিঙ্কটা হচ্ছে রেঞ্জ 12 কিলোহার্টজ যে পাবো সেটা হচ্ছে 20 থেকে 32। প্রশ্নটা হচ্ছে এরকম, 12 কিলো হার্জের ক্যাপাসিটির একটা হচ্ছে আমার চ্যানেল আছে, তোমার প্রত্যেকে তিনটা 4 করে নেব। তিনটা ভয়েস চ্যানেল আছে যারা প্রত্যেকে 4 কিলো হার্জের ফ্রিকোয়েন্সি তৈরি করে। তাহলে এখান থেকে 4 কিলো হার্জ, 4 কিলো হার্জ, 4 কিলো হার্জ, এইভাবে করে 3টা চ্যানেল কিভাবে এই একটা কমন লিঙ্ক ব্যবহার করে কমিউনিকেশন করবে সেটা দেখাইতে বলছে। ঠিক আছে, দেখাই দিই। তাহলে প্রথমটা হবে কত? 20 থেকে 4 যোগ করলে 24। 24। এটা হলো ভয়েস চ্যানেল 1। 1। তারপরে গার্ড ব্যান্ড যেহেতু নাই, তাহলে হচ্ছে তাহলে আবার 24 থেকে 28। 24 থেকে 28 পর্যন্ত হবে 2। ভয়েস চ্যানেল 2। তারপরে 28 থেকে 32 পর্যন্ত হবে ভয়েস চ্যানেল 3। ভয়েস চ্যানেল 3। মানে স্যার ফ্রম 20 থেকে দিছে, এই জন্য আমরা 20 থেকে শুরু করলাম, হ্যাঁ, তাই তো? এই এই বলছে যে যে লিঙ্কটা, সেই লিঙ্কটার যে ব্যান্ডউইথ যে 12 কিলোহার্টজ, এখানে টোটাল 12 কিলোহার্টজ হয়েছে না, বিশ হুম থেকে হুম। বত্রিশ এই 12 কিলোহার্টজের রেঞ্জটা হয়েছে তোমার 20 থেকে 32-এর মধ্যে। আচ্ছা, যদি স্যার ফর্মটা না দেওয়া থাকতো আমরা 0 থেকে শুরু যে আমরা করতাম। 0 থেকে শুরু করতে পারতাম। ঠিক আছে, তার মানে এই যে বিশ হুম। থেকে বত্রিশ এতটুকু আমি হচ্ছে 3টা ভয়েস চ্যানেলের জন্য ইউজ করতে পারবো। এখানে থেকে আরো কিছু জায়গা, যে তাহলে 0 থেকে 19 পর্যন্ত এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে হয়তো সে অন্য কাউরে কোনো কিছু করবে, বাট এই 3টা ভয়েস চ্যানেলের জন্য এই 3টা স্লটই বা হচ্ছে এই এতটুকু রেঞ্জই ব্যবহার করতে দিচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। আর বাকি ফাঁকা জায়গাটুকু হয়তো সে অন্য কোনো ভয়েস চ্যানেলকে দিবে বা অন্য কাউকে দিবে, টেলিফোন লাইনকে দিবে, এদেরকে দিবে। বাট 20 থেকে 32 পর্যন্ত বলছে যে তোমার এই এই তিনটে 3টা চ্যানেল, চ্যানেল ভয়েস ভয়েস চ্যানেল। চ্যানেলের জন্য তুমি ইউজ করতে পারবা, যেখানে প্রত্যেকটা ভয়েস চ্যানেল 4 কিলো হার্জের করে ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি তৈরি করে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা তো ইজি স্যার। আসি আগে, বেসিক তো শুরু করলাম। এই পর্যন্ত ইজি। ইজি তো। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে তুমি ওইভাবে দেখাইলা। এখন আরো একভাবে দেখানো যায়, যেটা মূলত তুমি দেখাবা একটু বড় হয়ে যায়। সেটা হয়েছে জায়গার মধ্যে হবে কিনা সেটাই চিন্তা করতেছি। আমি এই সেট থেকে আগে শুরু, এই হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে 0 থেকে 4, অর্থাৎ 4 কিলো হার্জ বলছে না, হুম। এই 4 কিলো হার্জ দিলাম। এটা একটু অন্য কালার ইউজ করি।
পরে এইখানে আসার পরে এখানে আছে একটা মজুলেটর, আমি এমওডি লিখলাম মজুলেটর। হুম মজুলেটর আছে, সেই মজুলেটর কি করে সিগন্যালটা কে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসে 20 থেকে 32 মধ্যে। তাহলে ও 4 কিলো হার্জ যেহেতু, তাহলে 20 থেকে 24 হবে, তাই না? জি ধরো স্যার। আমি এটাকে এই কালার ইউজ করি, 20 থেকে 24। 24। তাহলে এই সিগন্যালটা মজুলেশন করে বা মজুলেটরের ভিতর থেকে যখন যায়, তখন এই 20 থেকে 24 এই 4 কিলো হার্জ জায়গা সে দখল করে তারপরে যায় মূল চ্যানেল। আচ্ছা, এরপরে বাকিগুলোও একইভাবে আমার সেকেন্ড ভয়েস চ্যানেল, যেটাও হচ্ছে কি 0 থেকে 4, মানে এইখানে তো সে 4 কিলো হার্জ। জি এরপরে স্যার। এইখানে আসার পরে, ভিতরে আসার পরে সে মজুলেটরের কাছে যাবে, মজুলেটরের কাছে যাবে, তখন 25 সে থেকে 28। তখন সে এই যে 24 শেষ হয়েছে না, তখন সে হ্যাঁ 24 থেকে 28। 28 হবে, 24 থেকে হ্যাঁ 28 হবে। 28। এরপরে আবার 4। আবার 4, 0 থেকে 4, এটা আবার এরকম একটা মডুলেটর মডুলেটরের ভিতরে দিয়ে 28 যাবে, থেকে শুরু হবে। 28 এটা থেকে হচ্ছে 28 32। থেকে 32। 32। ওকে, এবার এরা সবাইকে একটা কমন চ্যানেলে গিয়ে যোগ হবে, অর্থাৎ আমাদের যে এই যে এটাকে বলছে না একটা লিংক, ওই একটা লিংক, হুম এই লিংকটার মধ্যে আমি এদের সবাইকে পাঠিয়ে দিলাম। লিংকের মধ্যে পাঠিয়ে দিলাম, এই লিংকটা গেল, এবার রিসিভার এন্ডে এটা আসলো, রিসিভার এন্ডে এসে এটা তো প্লাস দিছে আর এটা দিছে মাইনাস, অর্থাৎ এইখানে সবগুলোকে যোগ করে দিয়ে এইটা হচ্ছে আমার কমন লিংক, সি এম, কমন লিংকটা, হুম কমন লিংক সিএমএল, ধরো আমি একটা নাম দিলাম, এই কমন লিংক যেটার হচ্ছে রেঞ্জ কত 20 থেকে 32। 32 হার্টজ, কিলো হার্টজ, 20 থেকে 32 কিলো হার্টজ। এবার এইখান থেকে এই সিগন্যালগুলো যখন রিসিভার এন্ডে, এটা এতটুকু গেছে হচ্ছে আমার সোর্স, এবার ডেস্টিনেশনে যখন আসবে তখন এইগুলো আবার ভাগ হয়ে যাবে। তো ডেস্টিনেশনের জন্য আমি এটাকে এখানে নিয়ে আসি, এইখানে আসার পরে সেগুলো হচ্ছে আবার ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে যখন এইখানে এটা আসবে, তখন এইটাকে একটা লো পাস ফিল্টারের মধ্যে পাঠাবো, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার সম্পর্কে পড়ছো? না স্যার পড়ছিলাম, মনে নেই। লো পাস ফিল্টার মানে হচ্ছে সে হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে বাদ দিয়ে দিবে, আর একটা নির্দিষ্ট তুমি থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিবা, ওই ভ্যালুর নিচে বা ওই ভ্যালুর সমান যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে সে অ্যাকসেপ্ট করবে আর বাকিগুলোকে ডিসকার্ড করে দেবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এটা তো স্যার নয়েজ রিডাকশনের কাজে লাগে না, নাকি? নয়েজ রিডাকশনের ওই বিষয় না, এখানে বলতে চাইতেছি দেখো 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32, এই চারটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসতেছে। তো আমি হুম এই লোপাস প্রথম লোপাস ফিল্টারে বললাম যে তুমি 24 বা 24-এর নিচে ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল পাবা সেটাকে অ্যাকসেপ্ট করবা। তাহলে ও আচ্ছা কি আচ্ছা। এই প্রথম সিগন্যালটা কি অ্যাকসেপ্ট করবে না? হ্যাঁ হ্যাঁ করবে স্যার, 20 কারণ থেকে ওটা 24। 24-এর মধ্যে আছে, কিন্তু 24-এর পর থেকে যেগুলো থাকবে সেগুলা কি ও অ্যাকসেপ্ট করবে? না স্যার, ওটা 24 হচ্ছে ডিলিট করে দেবে। ওগুলাকে সে পাস করবে না, অর্থাৎ
24-এর ভিতরে থাকলে সে পাস করে এই পাশে অ্যাকসেপ্ট আসতে করবে না। দিবে, এই পাশে আসতে দিবে। আর যদি 24-এর বেশি থাকে তাহলে সেই সিগন্যালকে এই ফিল্টারটা এর পরে আর পাস করতে দিবে না। তাহলে এখানে 20 থেকে 25 যেটা আছে সেইটুকুই আমার কি হবে, পাস করতে 25 পারবে। না স্যার 24। 20 থেকে 24। এরপরে আবার এইটা যখন যাবে ওরও হচ্ছে আমি একটা লো পাস ফিল্টার দিয়ে দিলাম, লো পাস ফিল্টার। যে ফিল্টারটাকে বললাম যে তুমি 28-এর মধ্যে থাকলে সেইটাকে নিবা, 24 থেকে 28-এর মধ্যে। ও কি করবে, 24 থেকে 28-এর মধ্যে যতটুকু সিগন্যাল আছে সেইটুকু নিবে, আর বাকিটুকুকে আর পাস করবে না। তাহলে এতটুকু আসবে এখানে। তাহলে এইটা হয়ে যাবে 24 থেকে। তাহলে তো স্যার এই জিনিসটা থাকলে আমাদের গার্ড ব্যান্ডের প্রয়োজন নাই। গার্ড ব্যান্ড আমরা কেন দিছিলাম? স্যার গার্ড ব্যান্ড দিছিলাম যাতে একটা সিগন্যালের সাথে আরেকটা মিক্স আপ না হয়। তাহলে তো মিক্স আপ তো আমি এইখানেই করে ফেলতেছি। ও যদি আচ্ছা, তুমি গার্ড ব্যান্ড না দাও তো সবই মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে যায় অন্যান্য সিগন্যাল তৈরি করবে। তাহলে স্যার এটা এইখানে আসে মানে গার্ড ফিল্টার করতেছে। গার্ড ব্যান্ড ইউজ করা হয় এইটাতে আর কি ইউজ করে নেই। হুম। গার্ড ব্যান্ডটা তো লাগবে, গার্ড ব্যান্ড না হলে ক্রস টকিং হয়। গার্ড ব্যান্ড দিয়ে হচ্ছে তোমার ওই যাতে ক্রস টক না হয়, এক সিগন্যাল যাতে আরেক সিগন্যালের ভিতরে না ঢুকে সেটার সেপারেট করে দেয়। আরেকটা সিগন্যাল হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম, একে বললাম যে তুমি 28 থেকে 32-এর মধ্যে যে সিগন্যাল পাবা সেই সিগন্যালকে তুমি পাস করে দিবা এই পাশে। তাহলে ও ওইগুলাকে পাস করবে। তাহলে এখানে থাকতেছে 28 থেকে 32। ওকে, এবং এইটাই পরবর্তীতে এক এক রিসিভার সেটা রিসিভ করবে। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। জি স্যার। ওকে, এবার দেখো এটা বোঝা যায় কিনা। তো আমার ফার্স্টে বলছিল 4 কিলো এর কি হবে, এক একটা ব্যান্ডউইথ স্যার ভয়েস চ্যানেল, প্রত্যেকটা প্রত্যেকটা ভয়েস চ্যানেল কত ফ্রিকোয়েন্সির, 4 কিলো এর। 4। আর একটা কমন লিঙ্ক ইউজ করবে, যে লিঙ্কের মধ্যে থেকে তিনটা ভয়েস চ্যানেল ডেটা পাঠাবে। সেই লিঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 12 কিলো হার্টস, এবং এই 12 কিলো হার্টজের রেঞ্জটা হচ্ছে 20 কিলো হার্টস থেকে 32 কিলো হার্টস। এবার এই শুরুটা হচ্ছে স্যার 20 থেকে। শুরুটা 20 থেকে। এবার এইটাকে সে বলতেছে যে তুমি কনফিগারেশনটা কিরকম হবে সেটা দেখাও, যেখানে কোনো গার্ড ব্যান্ড ইউজ করবা না। তাহলে 20 থেকে 24 প্রথম ভয়েস চ্যানেল, 24 থেকে 28 দ্বিতীয় ভয়েস চ্যানেল, 28 থেকে আচ্ছা 32 স্যার, তৃতীয় ভয়েস চ্যানেল। হ্যাঁ বলো। সেম জিনিসে হুম মানে সেম মেথড যদি স্যার গার্ড ব্যান্ড দিয়ে দিত হুম হুম হুম। তাহলে শুধু মানে মাঝখানে ফাঁকা থাকতো স্যার, পরের যে ইয়েটা হবে মানে পরে যে হ্যাঁ 24 হ্যাঁ থেকে হ্যাঁ 28 দিছি হ্যাঁ। এটার গার্ড মাঝে ব্যান্ড যতটুকু গার্ড ব্যান্ড অতটুকু শুধু ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে, ওই গার্ড ব্যান্ডটুকু আলাদা হয়ে যাবে। ওই গার্ড ব্যান্ডটুকুর জন্য, ওই গার্ড ব্যান্ডটুকু কেন দিই আমরা, ক্রস টক যাতে না হয়। হ্যাঁ তখন হ্যাঁ আর হ্যাঁ। কি আমার এই ক্যাপাসিটিটা আবার বাড়াই দিতে হবে, চ্যানেলের ক্যাপাসিটিটা। কারণ ধরো তুমি গার্ড ব্যান্ড দিলা দুই হ্যাঁ কিলো হ্যাঁ, হার্টজ গার্ড করে। ব্যান্ড দিলে তো একটা কিলো ওয়াজ লাগবে। হ্যাঁ, তখন তো দেখা যাবে যে ওইটুকু আবার ইউজ করবে সে জায়গা। তো ওইটুকুর জন্য আমার যে পুরো চ্যানেলের ক্যাপাসিটি সেইটা আবার হচ্ছে বাড়াইতে হবে। ওকে, ঠিক আছে। এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন আসছিল, যেটা দেখাইলাম না এইমাত্র। জি স্যার, এই জন্য আমরা যখন দিব তখন কঠিন আসবে। তখন কঠিন আসে। এখন প্রশ্ন প্যাটার্ন আসলে দিন দিন চেঞ্জ হইতেছে, কত কি হচ্ছে, কিরকম কি হচ্ছে এগুলা বোঝা যায় না। কপাল, আগে ভাগ্য। বোঝা যেত। হ্যাঁ, এবার একটা ম্যাথ, 5 চ্যানেল ইচ উইথ এ 200 কিলোহার্টজ ব্যান্ড উইথ আর টু বি মাল্টিপ্লেক্সড টুগেদার। 5টা চ্যানেল আছে যাদের প্রত্যেকটা কি 200 কিলোহার্টজ ব্যান্ডউইথের, যাদেরকে তুমি মাল্টিপ্লেক্স করবা।
what is the minimum bandwidth of the link if there is a need for guardband of 20 kilohertz between the স্যার একটা সেকেন্ড channel. ফোন আসছে। এটা স্যার অ্যান্সার হবে হচ্ছে 1000 আর 20টা 5 মানে 100 1100 হবে স্যার। তুমি কোনটা ধরো? হ্যাঁ স্যার। তাহলে টোটাল ব্যান্ডউইথ এই যে একটু আগে যেটা বললাম, যদি আমরা গার্ড ব্যান্ড দিতাম তাহলে কি হতো, বললাম যে ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো এরকম একটা প্রশ্ন হচ্ছে এটা, নাম্বার অফ চ্যানেল ইনটু রিকোয়ার্ড bandwidth for each channel plus number of channel minus 1 into required guard band। অর্থাৎ যেহেতু আমার পুরো চ্যানেলটার বা লিঙ্কটার ব্যান্ডউইথ বের করতে বলছে, সেহেতু আমার এই ফর্মুলা ইউজ করতে হবে। যতগুলো চ্যানেল আছে এবং প্রত্যেকটা চ্যানেলের জন্য কত করে আমার ব্যান্ডউইথ লাগবে সেইটা। তাহলে আমার চ্যানেল আছে এখানে 5টা, 5টা এখানে চ্যানেল আছে আমার 5টা এবং 5টা প্রত্যেকটার জন্য কি লাগবে 200 200 কিলোহার্টজ করে লাগবে। তাহলে এখানে হবে 5 5 into 200 into 200 প্লাস, এরপরে হচ্ছে 5 minus 5 minus 1 4, কারণ গার্ড ব্যান্ড কোথায় 4। পড়ে, দুইটা চ্যানেলের মাঝখানে, ও আচ্ছা, একটা কমে যাবে স্যার। একটা কমে যাবে। এই যে এই হ্যাঁ একটা, হ্যাঁ বুঝতে পারছি স্যার। এই একটা দুইটার মাঝখানে হচ্ছে আমার গার্ড ব্যান্ড। তাহলে এই জায়গাতে আসবে 4 ইন্টু রিকোয়ার্ড গার্ড ব্যান্ড কত, 20 কিলোহার্টজ। 20 তাহলে আমার 4 আসতেছে কত, ইনটু স্যার হ্যাঁ 4 ঠিক আছে। এটা 1080। 1000 আর না 80 স্যার। তাহলে আসতেছে আমার 1080 কিলোহার্টজ ব্যান্ডউইথ, এত ব্যান্ডউইথ লাগবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে যাই এফডিএম থেকে। এই বেসিক দুটো দেখলাম, এফডিএম থেকে সামনে আরো কিছু কোশ্চেন পাইলে আমরা করব। এখন আমি যে টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আচ্ছা স্যার, এফডিএম এর কি স্যার আর কোনো সূত্র আছে? যেটা সূত্র দিলাম ওটা আসলে সূত্রের মধ্যে পড়ে না, ওটা জাস্ট একটু বেসিক থাকলেই হয়। আচ্ছা স্যার। এফডিএম টিডিএম এগুলো আসলে কোনো সূত্র নাই, এগুলো হচ্ছে তোমার বেসিক ম্যাথমেটিক্স। সূত্র আসবে যখন আমরা পিসিএম এর ম্যাথ করব তখন। আচ্ছা, তো টিডিএম এর এখন টিডিএম কি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এইখানে কি হয়, যেমন ধরো টাইমের ভিত্তিতে নেই। টাইমের ভিত্তিতে, অর্থাৎ এক একটা টাইমে এক একজনকে সুযোগ দেয় ডেটা পাঠানোর। আগের বার কি, বাকি আগের বারের ব্যাপারটা ছিল ধরো এরকম মানে একটা, এট এ টাইম। আগের বার ছিল স্যার একসাথে, মানে একটা টাইমে সবগুলো যাচ্ছে। আর এটা হচ্ছে যে যদি 4টা লিঙ্ক যায়, একজনকে একটা টাইম দিবে, বাকি 3টা অফ থাকবে, আরেকজনকে দিবে বাকি, এরকম স্যার। হ্যাঁ
তো টিডিএম এর এফডিএম এর ভিতরে চিন্তা করা যায় এরকম, ধরো একটা 5 লেনের রাস্তা আছে, সেই 5 লেনের রাস্তাতে ধরো এখানে কয়টা লেন ট্রেন বানাইছি, যাচ্ছে, এক কর্ণফুলী দুই টানেল। তিন, তিনটা লেন বানাইছি। সো এই জি স্যার। তিনটা লেন থেকে তিন ভাবে গাড়ি যাচ্ছে, এখান থেকে গাড়ি যাইতেছে, এখান থেকে গাড়ি যেতেছে, এখান থেকে গাড়ি হুম। যেতেছে, কেউ কারোর সাথে কোনো কমিউনিকেশনে ঝামেলা করতেছে না। এখানে আর লেন একটাই হবে। এখানে লেন হবে একটাই, মানে একটু আগে দেখো কি করছি আমরা, পুরো ক্যাপাসিটিটাকে কতগুলো ছোট ছোট মানে সাব চ্যানেলে ভাগ করছি, তাই না? হুম। এই যে দেখো জি স্যার। কতগুলো ছোট ছোট সাব চ্যানেলে ভাগ করছি। যেমন হচ্ছে এই যে এতটুকু করছি হচ্ছে একটা চ্যানেল, তারপরে এতটুকু করছি একটা চ্যানেল, আবার এতটুকু করছি একটা চ্যানেল। জি এক এক স্যার। চ্যানেল থেকে গাড়ি যেমন হচ্ছে একটা রাস্তা থেকে, রাস্তার তিনটা লেন আছে, তিন লেন থেকে তিন ভাবে গাড়ি যেতেছে সেরকম। তো এখানে পুরো কোনো একটা ডিভাইস সম্পূর্ণ চ্যানেল ক্যাপাসিটি কি ব্যবহার করতে পারছে? না স্যার। পারে নাই। ও কিন্তু ওকে যতটুকু জায়গা অ্যাসাইন করে দিয়েছে অতটুকু জায়গা সে ইউজ করতে পারছে, বাকিটুকুতে কোনো কিছু ইউজ করতে পারেনি। কিন্তু অল টাইম পারছে। অল টাইম পারছে। টিডিএম এ হবে কি, যে পুরো চ্যানেলটা ইউজ করার মতো ক্যাপাবিলিটি হবে, পুরো চ্যানেলটা ইউজ করতে পারবে, কিন্তু সবসময় পারবে না। কিন্তু সব সময় পারবে না। টাইমের বেসিসে এক এক সময় এক একজন পুরো চ্যানেলটাকে ব্যবহার করতে পারবে, এই ইউজ পুরো করবে। চ্যানেলটাকেই ব্যবহার করতে পারবে, ব্যবহার করে ডেটা পাঠাতে পারবে, বাট এক এক সময় এক একজন পারবে। যেমন হচ্ছে এটা একটা এরকম এক্সাম্পল দেওয়া হয় যে ধরো কোনো একটা স্টেজ, আগে স্টেজ নাটক যে হইতো, স্টেজ মঞ্চ নাটক যেটা জি আর কি স্যার। বলে, তো হুম। ওইখানে ধরো এই পুরো একটা মঞ্চের ভিতরে এইখানে কিছু হচ্ছে তোমার পার্টিসিপেন্ট আছে, এইখানে কিছু পার্টিসিপেন্ট আছে, এইখানে আছে, এখানে আছে, কিন্তু সবাই তো আর একসাথে ডায়লগ দেয় না। তো উপরে একটা হ্যাঁ। হচ্ছে এরকম ফোকাস লাইট আছে, এরকম একটা ফোকাস যার লাইট আছে। ডায়লগ যখন তার কাছে হ্যাঁ, লাইটটা যাবে। ফোকাস লাইটটা হচ্ছে সে কি করবে, যে হচ্ছে যার সাথে হচ্ছে যে ডায়লগ দিবে সেই ডায়লগ অনুযায়ী তার দিকে হচ্ছে ফোকাস লাইটটা পড়বে, এরকম করে ধরো এ ডায়লগ দিবে তো ফোকাস লাইটটা এর উপরে পড়লো, তারপরে অথবা এ হুম। ডায়লগ দিবে তখন এই যে এর উপরে পড়বে। তো তার মানে যে ডায়লগ দিবে তার উপরে ফোকাস লাইটটা গিয়ে পড়বে। ঠিক একইভাবে টাইম ডিভিশনেও যে ডিভাইসটা ডেটা পাঠাবে বা যে টাইম স্লটটা যে ডিভাইসের জন্য দেয়া আছে সেই টাইম স্লটে সেই ডিভাইসটাই পুরো চ্যানেলটাকে ব্যবহার করে ডেটা পাঠাবে। বুঝতে পারছি? জি স্যার। নাকি কনফিউশন আছে টিডিএম এ? বুঝতে পারছি স্যার। মানে সম্পূর্ণ চ্যানেলটাই এখানে সবগুলো ডিভাইসই ব্যবহার করতে পারবে, কিন্তু এক একজন পারবে এক একটা সময়। ওই যে স্যার আপনাদের টিচাররা যেভাবে ক্লাস নেয় আর কি, হ্যাঁ, ওরকম। ফুল ক্লাসরুমটাই পাবে কিন্তু এক এক সময় এক এক রকম। এক এক সময় ঠিক আছে। তারপরে হচ্ছে টিডিএম হচ্ছে দুই ভাবে, এটা দুই প্রকার টিডিএমটা। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আর একটা হচ্ছে সিনক্রোনাস। আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে পড়লাম অনেক বিপদে। সিনক্রোনাস, সিনক্রোনাস টিডিএম, আর একটা হচ্ছে এই যে এটা, ইয়া দেখতে পাইতেছি না, টিডিএম, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। আর টিডিএম এ একটা পয়েন্ট মনে রাখবা, সেটা হইছে যে যতগুলো সাব চ্যানেল বা যতগুলো ডিভাইস, যতগুলো চ্যানেল, যতগুলো লাইন, ততগুলো ফ্রেম তৈরি হয়, বা তত হচ্ছে তত সাইজের ফ্রেম তৈরি হয়। এটা একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবা। সেটা হইছে, আচ্ছা এটা ম্যাথ শুরু করবো নাকি আগে এক্সাম্পলটা দিব? দাঁড়া, আচ্ছা আগে এক্সাম্পলটা দিই তাহলে এক্সাম্পলটা দেন স্যার আগে। এটা একটু ভালো বুঝবা। ধরো এইখানে তোমার হচ্ছে একটা মাল্টিপ্লেক্সার আছে,
এটা হচ্ছে তোমার কমন চ্যানেলটা, আর এই সাইডে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার আছে। ডিমাল্টিপ্লেক্সার আছে এবং এইখানে তোমার সোর্স আছে ধরো তিনটা সোর্স আছে এবং তাদের ডেটা হচ্ছে ধরো, যেমন এটা হচ্ছে এ সোর্স, এটা হচ্ছে এ সোর্স, এটা হচ্ছে বি সোর্স, এটা হচ্ছে সি সোর্স। তো এ সোর্স ধরো A1 ডেটা তৈরি করলো, A2 ডেটা তৈরি করলো, A3 ডেটা তৈরি করলো, বি হচ্ছে B1, B2, B3, C1 কি বললো C1, C2, C3 ডেটা তৈরি করলো। তো এটা ডেটা তৈরি করে এইখান থেকে পাঠাবে প্যাকেট আকারে, বা এটাকে বলে ফ্রেম আকারে পাঠাবে। তো ফ্রেম আকারে যেহেতু পাঠাবে, ফ্রেমের সাইজ কত হবে? মনে রাখো এখানে যে কয়টা লাইন আছে, কয়টা লাইন আছে, সোর্স কয়টা, এখানে তিনটা। তিনটা স্যার। তাহলে একটা ফ্রেমের সাইজ হবে 3, অর্থাৎ একটা ফ্রেমের ভিতরে তিনটা ব্লকে ডেটা যাবে। ধরো এই একটা ফ্রেম যাচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে, এই জায়গাতে ধরো প্রথম সোর্স থেকে A1 ডেটাটাকে নিল, হুম। তারপরে হচ্ছে বি সোর্স থেকে B1 ডেটাটাকে নিল, তারপরে হচ্ছে C1 সরি সি সোর্স থেকে C1 ডেটাটাকে C1। নিল, C1টাকে নিল। তাহলে এই যে এটা হলো একটা ফ্রেম। তাহলে দেখো ফ্রেমের সাইজ কত, যে কয়টা লাইন 3। তত 3 সাইজ, তিনটা লাইন বা তিনটা সোর্স, এরকম তিনটা সোর্স থেকে তিনটা বিট বললে বিট, বাইট বললে বাইট, যা বলে ঠিক আছে, কিলোবাইট বললে কিলোবাইট। জি আমি স্যার। যে এই যে A1, এই যে A1 তারপর B1, তারপর C1, এগুলাকে ধরলাম এক একটা বিট, এটা 1 ধরো, এটা 0, এটা 1, এরকম এক একটা বিট। তাহলে ফ্রেমের সাইজ কত? 3 বিট। যদি এক একটা হয়তো বাইট, A1 এক বাইট, B1 এক বাইট, C1 এক বাইট, তাহলে ফ্রেমের সাইজ হতো টোটাল 3 বাইট। জি স্যার। বুঝতে পারছি? তো হুম। এইরকম করে হচ্ছে যে কয়টা হচ্ছে তোমার ইয়া থাকবে, লাইন থাকবে বা সোর্স থাকবে, তত সাইজের ফ্রেম হবে। আচ্ছা স্যার, এখানে তো লাইন তিনটা নিলাম, বিটও তিনটা নিলাম, A1 A2 A3। হুম, লাইন তিনটা যদি আমি বিট এরকম হয় A1 A2 A3 A4। বুঝি নাই মানে এইখানে মানে কোন একটাতে ডেটা নাই এরকম কিছু, আগে শেষ হয়ে না না, গেছে তাহলে? A2 আছে, হুম, A3 A4ও আছে ধরেন। হ্যাঁ আছে। তখন তাহলে কি, তাহলে তার পরের হ্যাঁ, ফ্রেমটা কি হবে? ধরো এই ফ্রেমটা যদি যায়, চলে যায়, তাহলে পরের ফ্রেমটা কি হবে বলো তো? পরের ফ্রেমটা তো স্যার A2 B2 C2। A2 B2 C2, তারপরের ফ্রেমটা, A3 B3 C3। তারপরের ফ্রেমটা, A4 B4 ধরো বি C4। বি আর সি তে ডেটা নেই, হ্যাঁ, BRC তে ডেটা নাই, হ্যাঁ শেষ হয়ে গেছে। সবাই কি সেম তাহলে A4 যাবে। শুধু এখানে A4 আসবে আর বাকি দুইটা স্লট ফাঁকা। ফাঁকা। বুঝতে পারছো? কিন্তু ফ্রেমের সাইজ কিন্তু 3ই থাকবে। জি স্যার। এবার বলো তোমার প্রশ্ন কোনটা ছিল? আমার প্রশ্ন ছিল স্যার, আমরা তো এই যে ABC তিনটা লাইন নিয়েছি, এখানে হচ্ছে A3 A2 আর A1 নিলাম, তো হুম, A4ও যদি থাকতো, ওটা তো স্যার অ্যান্সার পাইলাম। অ্যান্সার পাইছো? জি স্যার। আচ্ছা, মানে আমি যেটা বলছি এর মধ্যে অ্যান্সার ছিল তোমার? হ্যাঁ, মানে আমরা তিনটা লাইন নিছি, আবার বিটও তিনটা করে নিছি না স্যার, ওটাই ও বললাম আচ্ছা, যে তিনটা যদি তিনটা চারটা করে নিছো, নিতাম তাহলে হ্যাঁ। কি হইতো। মানে যদি ভেরি করতো যে কোনটাতে 4টা আছে, কোনটাতে 3টা আছে, কোনটাতে 2টা আছে, এরকম যদি হইতো নাকি? হ্যাঁ, তাহলে ধরেন যে চারটা যেখানে আছে ওটা লাস্টের একটাই যাবে শুধু, আর বাকিগুলো ফাঁকা থাকবে। বাকি স্লট গুলো ফাঁকা থাকবে। অর্থাৎ এইখানে, এইখানে যে হচ্ছে সুযোগ দিবে, ধরো এখানে একটা ইয়ে আছে, পয়েন্টার আছে,
সে ফার্স্টে এ কে পয়েন্ট করবে যে তোমার কি ডেটা আছে, তোমার তুমি কোনো ডেটা জেনারেট করছো, তাহলে থাকলে ফ্রেমের মধ্যে দাও, দিল। এরপরে এই পয়েন্টারটা এখান থেকে সরে এসে এই জায়গায় আসবে, বলবে বি এর কাছে তোমার কোনো ডেটা আছে, তাহলে থাকলে দাও। ও বলবে আমার কোনো ডেটা নাই, তাহলে ফাঁকা স্লট। ও তাহলে এরপরে সি থাকো, এর আমি কাছে যাবে। চলে গেলাম। হ্যাঁ, তারপর সি সি এর কাছে বলবে যে ডেটা আছে, যদি থাকে তাহলে দিবে, আর না থাকলে ফাঁকা স্লট। এইভাবে করে একটা ফ্রেম তৈরি হবে, সেই ফ্রেমটা ডেস্টিনেশনের দিকে যাবে। ওকে। স্যার, বাসের মতো আর কি স্যার। হ্যাঁ, তাহলে এখানে সমস্যাটা বাসের কি? সিট যাবেই, যদি ফাঁকা থাকে তাহলে নাই, আর যাত্রী থাকলে নিয়ে যাবে। হ্যাঁ, এখন এইখানে সমস্যা কই, সমস্যা অসুবিধা আছে কিছু। অসুবিধা হইতেছে এই যে ধরো ফাঁকা স্লট যাইতেছে, এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হুম, হচ্ছে ডেটা থাকুক বা না থাকুক, ও প্রত্যেকটা সোর্সের কাছে, চ্যানেলের কাছে যাচ্ছে যে তোমার সময়। কাছে ডেটা আছে কিনা, তোমার কাছে ডেটা আছে কিনা, অর্থাৎ থাকলেও যাইতেছে, না থাকলেও যাইতেছে। এই জন্য এটা একটু টাইম কনজিউমিং হইতেছে। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি স্যার মানে এইটা হচ্ছে আমার সিনক্রোনাস, সিনক্রোনাস? সিনক্রোনাস হুম টিডিএম, হুম। সিনক্রোনাস জি স্যার, টিডিএম। বুঝতে পারছি। এরপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ যেটা হয় যে এইখানে ফ্রেমের সাইজ, ওইখানে ফ্রেমের সাইজ, সিনক্রোনাসের ফ্রেমের সাইজ কি হয়েছে, যতগুলো লাইন ততগুলো। হুম। আর স্ট্যাটিস্টিক্যালে যতগুলো লাইন ততগুলো হবে, এরকম কোনো কথা নাই। স্ট্যাটিস্টিক্যালে বলবে, বলে দিবে যে তুমি 3 সাইজের ফ্রেম বানাবা বা তুমি 4 সাইজের ফ্রেম বানাবা, যে সাইজের বলবে সেই সাইজের হবে, এটা প্রশ্নে দেয়া থাকবে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালে, সরি সিনক্রোনাসে, যতগুলো লাইন ততগুলো সাইজের কি হবে, ফ্রেম হবে। এখন ধরো সিনক্রোনাসে লাইন আছে 4টা, তাহলে ফ্রেমের সাইজ কত হবে, 4। স্যার, চারটাই হবে। 4 একই। হবে, হ্যাঁ 4 হবে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালে ধরো লাইন আছে 10টা, কিন্তু ওরে বলে দিলাম ফ্রেমের সাইজ হচ্ছে 3টা, 3 সাইজের ফ্রেম। হুম। তাহলে ও ওই এক যেটা বলে ফ্রেমের, দিব সেটাই হবে স্যার। হ্যাঁ যেটা বলে দিব ওইটাই হবে। আর যদি প্রশ্নে কোনো সাইজ উল্লেখ না থাকে স্ট্যাটিস্টিক্যালের বেলায়, তাহলে তুমি বাই ডিফল্ট যে কয়টা লাইন আছে সেই কয়টাই সাইজ হবে, এইরকম চিন্তা করেই সলিউশনে আগাবা। জি বুঝতে স্যার। পারছি। ও, ঠিক আছে। হুম। তো এইবার দেখো, তাহলে আমি এটা একটু যদি আচ্ছা, তো সিনক্রোনাসের বেলায় আমরা কি করছি, যেভাবে কাজ হয় সেটা দেখলাম। এবারে স্ট্যাটিস্টিক্যালের বেলায় একটু যদি দেখি কিভাবে কাজ হয়। ধরো আমি ধরলাম ফ্রেমের সাইজ হচ্ছে 3, তার মানে 3টা করে ডেটা সে পাস করতে পারবে, ফ্রেমের সাইজ হচ্ছে 3। এবার এইখানে ধরো আমার হচ্ছে 4টা সোর্স আছে, এই একটা সোর্স, এই একটা সোর্স, এই একটা সোর্স, এই একটা সোর্স। এটা হচ্ছে আমার এ সোর্স, যার ডেটা হচ্ছে A1, A2, A3, A4। এটা হচ্ছে বি সোর্স, যেটার ডেটা হচ্ছে B1, B2, B2, B3, B4। B3। এটা ও হচ্ছে আচ্ছা, সি, তিনটা। C2 আর C1। এটা হচ্ছে তোমার D1। এরকম ডেটা আছে। এবং এইখানে ইনিশিয়ালি পয়েন্টারটা এই এ কে পয়েন্ট করে আছে। এবং এইখানে যে 4টা আমার সোর্স আছে, 4টা সোর্সকে আমি যদি এনকোডিং করি, সেটা এরকম করা যায় যে এটা 00 মানে হচ্ছে আমার এ সোর্স, 01 মানে হচ্ছে আমার বি সোর্স, 10 মানে হচ্ছে আমার সি সোর্স, আর 11 মানে হচ্ছে আমার ডি সোর্স। বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে আমার সোর্স কয়টা, 4টা। আমার ফ্রেমের চারটা। সাইজ কত, 3। তিন। তাহলে ইনিশিয়ালি পয়েন্টারটা কার দিকে পয়েন্ট করা আছে, 1 নম্বর এ এর দিকে আছে। মানে তাহলে 00। এই ফ্রেমের ভিতরে প্রথম ডেটা কোনটা আসবে, A1। A1 আসবে। আসলো A1। তারপরে পয়েন্টারটা
পয়েন্টারটা বি এর কাছে আসলো। বি এবার ওয়ান ফ্রেমের ভিতরে কে আসবে? বি1। এরপরে পয়েন্টারটা ঘুরতে 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 সি এর কাছে আসবে। সি সি ওয়ান সি সি এর কাছে আসলে আমার কি হবে? ডেটা হবে সি1। সি1, ওকে। এবার পয়েন্টারটা ঘুরে ঘুরে তার কাছে যাবে, ডি ডি এর ওয়ান। কাছে। কিন্তু ফ্রেমে কি আর জায়গা আছে? না স্যার, নাই। তাহলে নেক্সট ফ্রেম বানানো শুরু করবে। এই ফ্রেমের প্রথম ডেটা কোনটা হবে? ডি ওয়ান। ডি1। প্রথম ডেটা হবে ডি1। তাহলে ডি1 ডেটাটা শেষ। এটাও এখান থেকে ঘুরে এবার হচ্ছে এর কাছে যাবে। তারপরে ডেটা এ আসবে টু। কে? এ2। তারপরে আসবে বি এর কাছে বি টু। বি1। ও সেটাকে বি1 কে পাঠাইছি না, তাহলে হচ্ছে বি টু স্যার। বি2 হবে। বি2, বি2 হবে। ঠিক আছে, গেল। আমি এ2 কেও পাঠাই দিছি, এটাও গেল। ওকে। তাহলে ও আর একটা ফ্রেম বানাবে। এবার সি এর কাছে যাবে। তাহলে লাস্ট আরেকটা ফ্রেম যদি বানাই তাহলে সেটা হবে, প্রথম ডেটা কই সি টু। হবে? সি2। তারপরে ডি এর কাছে যাবে। ডি এর কাছে যায় দেবে কোনো ফাঁকা। ডেটা নাই। তখন কি এখানে ফাঁকা স্লট পড়বে? না স্যার, চলে যাবে এ থ্রিতে। ফাঁকা স্লট পড়বে না, এইটা চলে যাবে এর কাছে। এর কাছে গিয়ে এ3 কে নিয়ে এসে বসাবে। অর্থাৎ যে সমস্যাটা আগে ছিল সিনক্রোনাসে ফাঁকা হুম। স্লট যাইতো, সেই সমস্যাটা এখানে নাই। সলভ হচ্ছে। এ3 এর কাছে যাবে, এ3 নিবে, তারপরে কাকে নিবে? বি থ্রি। এ3 কে নিল, তারপরে নেবে হচ্ছে বি3 কে। বি3 কে নিবে, তারপরে সি2 কে তো নিয়েই ফেলছি, সি2 আর নাই, তাহলে বি3 নিয়ে ফেললাম। এ ফোর কে নেবে স্যার। লাস্ট হচ্ছে আমার আর এইখানে ছিল, তা বি3 কে নিল। এরপরে সে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে আর কিছু নাই, তার মানে শুধুমাত্র এ4এই একটা ডেটা আছে এতে, সেই ডেটাটা নিয়ে আরেকটা ফ্রেম বানাবে। তারপরেও তো স্যার দুইটা ফাঁকা থাকবে তাহলে। এখন ওইটাতে তো আর কিছু করার নাই, এই জায়গাটাতে তো আর কিছু করার নাই, আছে? না স্যার। যতদূর অপটিমাইজ করা যায় করছে, এরপর আর কিছু করার নেই। তো এই আর কি, তাহলে আগেরটা থেকে এটা হচ্ছে একটু বেটার ভার্সন। হুম। তো এই হলো আমার স্ট্যাটিস্টিক্যাল আর হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস সিনক্রোনাস এই দুইটার, গ্রাফিক্যাল ভিউ। হ্যাঁ মানে বুঝতে পারছো কিনা কোনটাতে কিভাবে কাজ হয়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার এই যে ফ্রেমগুলো আমরা বানাইছি, এই ফ্রেমগুলোর সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও যায়, যেটা আচ্ছা। একে নির্দেশ করে যে, যেমন এই যে এ1 যে বলছি, এ1 কার ছিল বলতো? এই 00 ছিল না? জি স্যার। তো এইখানে পাশে একটা স্লটে, মানে এটা আলাদা স্লট না, মানে এই পুরোটা মিলে একটা জায়গা, ওর ভিতরে আর কি এটা। এটা বলে দেয় যে এটা 00 থেকে আসছে। তারপরে বি1 এর জন্য এরকম বলে দেয় এটা হচ্ছে 01 জিরো থেকে ওয়ান। আসছে। সি1 এর জন্য বলে দেয় এটা 10। হচ্ছে 10 থেকে আসছে। ডি1 এর জন্য এরকম বলে দেয়, এটা কিন্তু এই যে পাশেই হবে, আমি নিচে লিখতেছি হুম ওয়ান হুম, ওয়ান জি থেকে স্যার, বুঝতে আসছে। পারছি। তারপরে এ2টা আসছে আবার সেই 00 থেকে, আর বি2 আসছে আমার 01 থেকে। এগুলো কিন্তু যে পাশে লিখতে হবে, এই যে পাশে লিখতে হবে 01 01, বাট আমি যেহেতু লিখে ফেলছি এর জন্য নিচে নিচে লিখলাম। তো এরকম করে আমার এই প্যাকেটগুলো তৈরি হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার একটা ম্যাথে যাই, পড়ানোটাই তো এখন একটু ঝামেলা হয়ে গেল কারেন্ট চলে যাবে। আচ্ছা, the picture, the data rate
for each input connection is 1 kbps. If one bit one bit at a time is multiplexed, then what is the duration of এক নম্বরে হয়েছে each input slot, তারপরে হচ্ছে দুই নাম্বার হচ্ছে each output slot, আর হচ্ছে 3 নম্বরে each frame। আচ্ছা, এখানে একটা ছবি দেয়া আছে, ছবিটা একটু দেখাই। এটা হচ্ছে আমার একটা মাল্টিপ্লেক্সার, এবং এখান থেকে হচ্ছে ডেটাটা পাস করবে কমন চ্যানেল। এখানে হচ্ছে একটা ডিমাল্টিপ্লেক্সার আছে এবং ডেটাটা পরবর্তীতে আবার 3 ভাগে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমার ইনপুট স্লট, এটা হচ্ছে আমার আউটপুট স্লট। ইনপুট স্লট, এটা হচ্ছে আমার আউটপুট স্লট। ওকে, এবার দেখো বলছে কি প্রশ্নে, ইন দ্য পিকচার দ্য ডেটা রেট ফর ইচ ইনপুট কানেকশন ইজ 1 kbps। অর্থাৎ প্রত্যেকটা যে কানেকশন আমার এখানে আছে, কানেকশন কয়টা আছে? একটা, তিনটা। প্রত্যেকটা কানেকশন থেকে 1 kbps, কিলোবিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 কিলোবিট মানে 1000টা বিট করে তৈরি হয়, ডেটা জেনারেট হয় প্রত্যেকটা সোর্স থেকে। 1 সেকেন্ড গেছে, তাহলে সাথে সাথে এই সোর্স থেকে 1000 বিট, এই সোর্স থেকে 1000 বিট, এই সোর্স থেকে 1000 বিট জেনারেট হবে। বুঝতে পারছি? জি স্যার। এবার বলছে যে ইফ ওয়ান বিট অ্যাট এ টাইম ইজ মাল্টিপ্লেক্সড, এখানে যে মাল্টিপ্লেক্সারটা আছে সে যদি এক একক সময়ে যদি 1 বিট মাল্টিপ্লেক্স করতে পারে, তাহলে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট, প্রতিটা ইনপুট স্লটের ডিউরেশন কত হবে, প্রতিটা আউটপুট স্লটের ডিউরেশন কত হবে, প্রতিটা ফ্রেমের ডিউরেশন কত হবে। আচ্ছা, তো 1 নম্বরের সলিউশনটা যদি আমরা করি, 1 নম্বর সলিউশনটা হচ্ছে যে আমাকে আমার ডেটা জেনারেশন বা যেটা ডেটা যে জেনারেট হচ্ছে সেটা কত পার সেকেন্ডে? 1 1 কি kbps। কেবি, 1 কেবি করে ডেটা জেনারেট হচ্ছে। তাহলে প্রতিটা সোর্স থেকে 1 সেকেন্ডে 1000টা করে বিট আমার জেনারেট হচ্ছে। আর মাল্টিপ্লেক্স করতে পারবো কত বিট? 1 বিট। 1 বিট। তাহলে আমার ইনপুট স্লটটা কোন জায়গায় দেখাইছি? এই জায়গায় দেখাইছি, তাই না?
হুম। তাহলে এই জায়গাটাতে কি পরিমাণ বিট ইনপুট, এই যে বলছে না ডিউরেশন, ডিউরেশন বলতে আমরা কি বুঝি, কতটুকু সময় লাগবে, তাই না, টাইম। তাহলে ইনপুট স্লট, অর্থাৎ এইখানে একটা স্লট থেকে বা হচ্ছে এই ইনপুট এই জায়গাটা থেকে আমার একটা ফ্রেম তৈরি হইতে কতটুকু সময় লাগবে, কতটুকু সময় লাগবে, বা এক বিট করে মাল্টিপ্লেক্স করতে, এক বিট করে মাল্টিপ্লেক্স করতে কত সময় লাগবে। তাহলে আমার এখান থেকে আমি জানি যে এট এ টাইম একটা করে বিট সে হচ্ছে মাল্টিপ্লেক্স করে। তাহলে আমার এক সেকেন্ডে কি পরিমাণ ডেটা জেনারেট হয় প্রতিটা সোর্স থেকে, 1000 বিট ডেটা। আমি 1 KB কে লিখলাম 1000, 1024 দিয়ে হচ্ছে 1 KB হয় 1024 বিটে, তাই না? কিন্তু আমরা 1024 ইউজ জি না স্যার। করে 1000টাই ইউজ করব। 1000 বিটে বিট হচ্ছে লাগে কত, 1 সেকেন্ডে তৈরি হয়, তাই না? 1 সেকেন্ডে তৈরি হয়। হুম। তাহলে একটা বিট মাল্টিপ্লেক্স হইতে আমার সময় লাগবে কত, 1/1000 1000। সমান হচ্ছে আমার কত আসতেছে, 0.00001। 0.001 এত সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড। তাহলে এই ইনপুট স্লটের ডিউরেশন কত, 1 মিলি সেকেন্ড। তার মানে কি, 1 মিলি সেকেন্ডে তিনটা ইনপুট লাইন থেকে 1 বিট করে ডেটা নিয়ে আমি যে একটা ফ্রেম তৈরি করব, সেই ফ্রেমটা বানাইতে আমার সময় লাগবে 1 মিলি সেকেন্ড। বুঝতে পারছি? এক জি স্যার। 1 মিলি সেকেন্ডটা আমার কি হবে, এই যে দেখো যখনই 1 সেকেন্ড হইতেছে তখনই আমার এই সোর্সে, অন্য কালার ইউজ করি, এই সোর্স থেকে 1000টা বিট জেনারেট হয়, এইখান থেকে 1000টা, এইখান থেকে 1000টা, এইভাবে করে বিট জেনারেট হইতে থাকে। এখন বলছে আমাকে যে এই জায়গাটাতে ইনপুট স্লটে আমার ডিউরেশন কত, অর্থাৎ আমি যে এক এইখান থেকে A1 কে নিব, এখান থেকে B1 কে নিব, এখান থেকে C1 কে নিয়ে যে আমি একটা ফ্রেম বানাবো, সেই ফ্রেমটা এইখান থেকে তৈরি হয়ে এই সাইডে পাঠাইতে কত সময় লাগবে, এটি হচ্ছে ইনপুট স্লটের ডিউরেশন। আচ্ছা। তাহলে তিনটা সোর্স থেকে তিনটা বিট নিয়ে কাজ করতে আমার কত সময় লাগবে, 1 মিলি সেকেন্ড। কারণ 1 মিলি সেকেন্ডে এও ডেটা পাঠাই দিবে, এও ডেটা পাঠাই দিবে, এও ডেটা পাঠাই দিবে, তো তিনটা মিলে আমার হচ্ছে এই একটা ফ্রেম তৈরি হয়ে যাবে, A1, তারপরে B1 আর C1। C1। এইটুকু যে আমার সময়, সেটি হচ্ছে আমার কি ইনপুট স্লট। বুঝতে পারছি, 1 বিট করে ডেটা নিয়ে আমার একটা ফ্রেম বানাইতে 1 মিলি সেকেন্ড সময় লাগে। 2 নম্বরে কি বলছে, হচ্ছে আউটপুট স্লট। আউটপুট স্লট টাইম। আউটপুট স্লটে ডিউরেশন কত, এই জায়গাটাতে ডিউরেশন কত। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কি পাইছি, 1 নাম্বার দিয়ে পাইছি যে একটা ফ্রেম তৈরি হইতে আমার সময় লাগতেছে 1 মিলি সেকেন্ড। এবার এই ফ্রেমটা যখন ডেস্টিনেশনে পৌঁছাবে তখন এটাকে ডিমাল্টিপ্লেক্স করতে হবে, কারণ এই ফ্রেমের ভিতরে তো তিনটা সোর্সের তিনটা বিট ডেটা আছে। তো A1 কে A1 এর কাছে, B1 কে বি এর কাছে, C1 কে সি এর কাছে পাঠিয়ে দিতে হবে, তাই না, যে জি স্যার। চাই। তো এই যে আমি ডিমাল্টিপ্লেক্স করতে গেলে এই ফ্রেমটাকে ভেঙে আমার A1 কে বের করতে হবে, B1 কে বের করতে হবে, C1 কে বের করতে হবে। এই যে করব, এই বের করার যে সময়টা, এইটাই হচ্ছে আমার আউটপুট আউটপুট স্লট টাইম। স্লটের ডিউরেশন। আউটপুট স্লটের ডিউরেশন। তাইলে দেখো, আমার যে এই যে তিনটা বিট, A1 একটা বিট, B1 একটা বিট, C1 একটা বিট, এই তিনটা বিট মিলে একটা ফ্রেম তৈরি হইতে কত সময় লাগছে, 1 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি যদি লিখি যে তিনটা বিটের জন্য আমার সময় লাগে এক
মিলি সেকেন্ড। তাইলে একটা বিটের জন্য আমার কত সময় লাগে? 1/3। 1/3 মিলি সেকেন্ড। অর্থাৎ বুঝাইতেছে যে আমার যে এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের ভিতরে আমার A1 আছে, B1 আছে আর C1 আছে। এই যে ফ্রেমটা আছে এইখান থেকে A1 এই বিটটাকে বের করতে আমার সময় লাগবে 1/3 মিলি সেকেন্ড। তারপরে এই বিটটাকে এই B1 বিটটাকে বের করতে আমার সময় লাগবে 1/3 মিলি সেকেন্ড। আবার এই C1 বিটটাকে বের করতে আমার সময় লাগবে 1/3 1/3। মিলি সেকেন্ড। টোটাল 1 মিলি সেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার। তাহলে ২ নাম্বারে যদি একবার ১ নাম্বার কি বলছে? ইনপুট স্লটের ডিউরেশন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকে যে পরিমাণ ডেটা মাল্টিপ্লেক্স করতে পারে, ১ বিট করে পারে বলছে। তাহলে ১ বিট করে প্রত্যেকটা লাইন থেকে ১ বিট, ১ বিট, ১ বিট নিয়ে এই একটা ফ্রেম বানাইতে আমার যে সময় লাগবে সেইটা হচ্ছে ইনপুট স্লটের ডিউরেশন। আমি ফ্রেম বানায় ফেললাম। এবার আউটপুট স্লটের ডিউরেশন হচ্ছে এই যে ফ্রেম পার বিট বের করার জন্য কত টাইম এইখান লাগছে? থেকে ডিমাল্টিপ্লেক্স করে এই ফ্রেম থেকে এক একটা বিটকে বের করে নিয়ে আসতে কত সময় লাগে? তো এক একটা বিটকে বের করে নিয়ে আসতে সময় লাগে 1/3 মিলি সেকেন্ড করে। আর এখানে আচ্ছা স্যার, তিনটা ফুল ফ্রেমটাকে বের করার যদি সময় বলতো তাহলে তো 1 মিলি সেকেন্ডই হতো। হ্যাঁ, তাহলে আবার ১ মিলি সেকেন্ডে হইতো। কিন্তু আমরা ওইটা ইয়া করতেছি না। এবার বলো ৩ নাম্বারের উত্তর কিন্তু এবার তোমার পারা উচিত। প্রতিটা ফ্রেমের সময় কত? প্রতিটা ফ্রেম তৈরি হইতে সময় লাগে কত? প্রতিটা ফ্রেম তৈরি হইতে? হ্যাঁ, ফ্রেম তো স্যার ওই ৩টা মিলিয়ে তো একটা ফ্রেম, তাই না? হ্যাঁ, তো 1 মিলি সেকেন্ডই তো মনে হয়। ১ মিলি সেকেন্ড। প্রতিটা ফ্রেমের ডিউরেশনও হচ্ছে ১ মিলি 1 সেকেন্ড। মিলি সেকেন্ড। আবার যদি ফ্রেমটাকে তুমি ডিকম্পোজ করো বা ডিমাল্টিপ্লেক্স করো তাইলেও হচ্ছে আমার ১ মিলি সেকেন্ডই টোটাল সময় 1 লাগে। মিলি তাহলে সেকেন্ডই লাগবে। একটা ফ্রেমের ডিউরেশন হইতেছে আমার ১ মিলি সেকেন্ড। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। For 1 kbps connection are multiplexed together. A unit is 1 bit. Find duration of input slot. তারপরে হচ্ছে ২ নাম্বারে হচ্ছে ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক। তারপরে ৩ নাম্বারে হইছে আউটপুট স্লটের ডিউরেশন। ডিউরেশন অফ আউটপুট স্লট। তারপরে হচ্ছে ডিউরেশন অফ এ ফ্রেম। তাহলে কি বলছে দেখো এখানে ১ কেবিপিএস এর ৪টা কানেকশন আছে, এদেরকে একসাথে মাল্টিপ্লেক্স করা হয়েছে এবং মাল্টিপ্লেক্স করতে পারে ১ বিট করে। ঠিক আগেরটার মতোই, কিন্তু আগে ছিল ৩টা চ্যানেল আর এবার হুম। ৪টা চ্যানেল বা ৪টা কানেকশন। আগের বারও প্রত্যেকটা কানেকশন ১ কিলো বিট পার সেকেন্ড করে ডেটা জেনারেট করছে, এবারও সেম। আর মাল্টিপ্লেক্স করতেছে ১ বিট করে, আগেরটা তো যা ছিল এখনো তাই আছে।
এবার বের করতে বলছে ইনপুট স্লটের ডিউরেশন আগেরটার মতোই, আউটপুট স্লটের ডিউরেশন আগেরটার মতোই, ফ্রেমের ডিউরেশন আগেরটার মতোই, শুধু নতুন হচ্ছে ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, এই জিনিসটা। আমরা যদি একটু চিত্রটা দেখি তাহলে সেরকম যে গল্পটা বলছে সেটা এরকম। চারটা কানেকশন আছে, প্রত্যেকটা কানেকশন 1 কেবিপিএস করে ডেটা জেনারেট করে। তাহলে এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস, তাহলে টোটাল 4 কেবিপিএস হচ্ছে ডেটা আমার এখান থেকে ট্রান্সফার হয় পার সেকেন্ডে। কেবিপিএস মানে কি কিলোবিট পার সেকেন্ড। পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এ যে 1 কিলোবিট ডেটা তৈরি করছে, এও তো 1 কিলোবিট ডেটা তৈরি করছে, এও 1 কিলোবিট ডেটা তৈরি করছে, এও 1 কিলোবিট ডেটা তৈরি করছে। তাহলে এই 4 কিলোবিট ডেটা প্রতি সেকেন্ডে আমার এখান থেকে ট্রান্সফার হয়। এবার 1 নাম্বার প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্নের উত্তর কি বলছে যে ডিউরেশন অফ ইনপুট স্লট। এবার তুমি আমাকে বলো এই মাল্টিপ্লেক্সিং, এটা তো টিডিএম তাই না? তো এই টিডিএম জি স্যার। মাল্টিপ্লেক্সিং এ ফ্রেমের সাইজ কত হবে? তো 4 ফ্রেম সাইজ না 4 হবে। 4 হবে ফ্রেম সাইজ। তার মানে আমার এখান থেকে প্রতি সেকেন্ডে 1000টা করে বিট তৈরি হচ্ছে। জি স্যার। তাহলে 1000টা বিট তৈরি হইতেছে কত সেকেন্ডে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে। আমার একটা বিট নিয়ে মাল্টিপ্লেক্স করতে কত সময় লাগবে? 1/1000। 1 বাই 1000 0.001। সমান হচ্ছে 0.001 সেকেন্ড বা 1 1 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। তারপরে 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারটা একটু পরে সলভ করি। আমরা 3 নাম্বারটা আগে করে ফেলি। 3 নাম্বারটাতে কি বলছে? ডিউরেশন অফ আউটপুট স্লট। আউটপুট স্লটের ডিউরেশন কত হবে? স্যার আউটপুট মানে কি বুঝছো? এই যে এই জায়গাটাতে এরকম হবে, যে এরকম হবে, এইটা হচ্ছে আমার আউটপুট স্লট। জি স্যার, এখন 1 মিলি সেকেন্ড হচ্ছে স্যার টোটাল 4টার জন্য লাগতেছে, মানে পার। তার মানে ফ্রেম সাইজ হচ্ছে 4। তাহলে এই 4 প্রত্যেকটা সোর্স থেকে এক বিট করে নিয়ে 4 বিটের একটা ফ্রেম তৈরি করতে আমার সময় লাগতেছে 1 মিলি 1 সেকেন্ড। মিলি সেকেন্ড। এবার 1/4 হবে। ভাঙবে, তো ভাঙে ভাঙে এক একটা বিট বের করতে আমার কত সময় লাগবে? 1/4। 1/4। সুতরাং আউটপুট স্লটের ইয়ে হবে কত? 1/4 মিলি সেকেন্ড। আচ্ছা, তারপরে 4 নাম্বার। এটা তো স্যার ওই যে 1 মিলি সেকেন্ড হবে। 1 মিলি সেকেন্ডই হবে। আর আছে বাকি 2 নাম্বার। 2 নাম্বারটাতে কি বলছে? ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক। ট্রান্সমিশন রেট কি? মানে প্রতি চ্যানেল থেকে যে ডেটা তৈরি হচ্ছে সেই ডেটা আমার এই একটা কমন চ্যানেল থেকে যাচ্ছে, কি পরিমাণ ডেটা যাইতেছে, কি পরিমাণ ডেটা যাচ্ছে সেইটা আমার বের করতে হবে। এইটাই হচ্ছে ট্রান্সমিশন রেট। যখন এরকম রেট কথাটা থাকবে তখন চিন্তা করো পার সেকেন্ডে কি পরিমাণ যাচ্ছে। যেমন আমার এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস, এখান থেকে 1 কেবিপিএস 1 সেকেন্ডে তৈরি হচ্ছে। তো এইখান থেকে যে ডেটাটা যাবে ও কি করতে হবে? এই চারটা সোর্স থেকে, চারটা কানেকশন থেকে যে টোটাল 4 কেবি ডেটা তৈরি হইলো, সেই 4 কেবি ডেটা কি ট্রান্সফার করতে হবে, তাই না? জি স্যার। টোটাল 4 কেবি ডেটা তৈরি করতে গেলে ওর ট্রান্সমিশন বা পাঠানোর হার কি পরিমাণ হবে? প্রতি সেকেন্ডে 4 কেবি করে। কারণ কি দেখো, আমার ইনপুট লাইন হচ্ছে 4টা, 1 2 3 4।
প্রতিটা লাইন থেকে কি পরিমাণ ডেটা আসতেছে? 1 KB করে ডেটা আসতেছে। টোটাল কত ডেটা? 4 KB। 4 KB ডেটা। এই 4 KB ডেটা আমার প্রতি সেকেন্ডে জেনারেট হচ্ছে এবং সেটাকে আমার পাঠাই দিতে হইতেছে। তাহলে এই যে ট্রান্সমিশন লাইনের আমার ট্রান্সমিশন রেটটা হইতেছে 4 KB PS পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার ট্রান্সমিশন রেট। মানে স্যার টোটাল ডাটাটা যত হবে ট্রান্সমিটার রেটের ততই হবে। ততই হবে। মানে আমার এখানে 4 KB হইলে আমার তো 4 KB পাঠাইতে হবে। হ্যাঁ, পার সেকেন্ডে 4 KB পাঠাইতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে আমার 4 KB ডেটা পাঠানো হচ্ছে আমার এই লিঙ্কের ট্রান্সমিশন Right. রেট। ওকে, এরপরে স্যার, আজকে থাক, কি আর আর দেখবা না? আজকে থাক স্যার, 6টা বাজে গেছে তো, অনেকক্ষণ তো বললাম টানা। ঠিক আছে।